গ্র্যাচুইটি যে অঙ্কটা করাবো ১ নম্বর অঙ্ক পেজ নাম্বার কত বললাম দেখ পেজ নাম্বার 83 পেজের সাম নাম্বার 1 কি বলেছে আগের দিন গ্র্যাচুইটি বুঝিয়েছিলাম আজকে সেই অঙ্কে চলে আসছে। বলছে আর সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি আগের দিন যখন বোঝাচ্ছিলাম আমি বলেছিলাম যখনই স্যালারির অঙ্ক দেবে তখন আমাকে বুঝতে হবে যে ও কোথাকার এমপ্লয়ি গভর্নমেন্ট নাকি নন গভর্নমেন্ট বলেছিলাম বারবার বলেছিলাম গভর্নমেন্ট এমপ্লয়ি নাকি নন গভর্নমেন্ট এমপ্লয়ি। এখানে কোশ্চেনে বলেছে আর হচ্ছে একজন সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি কি এমপ্লয়ি সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি রিসিভ গ্র্যাচুইটি ও গ্র্যাচুইটি টাকা পাচ্ছে কত টাকা 58,000 পাচ্ছে গ্র্যাচুইটির টাকা পাচ্ছে 58,000 কবে রিটায়ারমেন্ট যখন রিটায়ার করেছে রিটায়ার করার সময় ও গ্র্যাচুইটি টাকা পেয়েছে 58,000 ডিউরিং দ্য প্রিভিয়াস ইয়ার 23-24 আন্ডার দ্য সেন্ট্রাল সিভিল সার্ভিস পেনশন রুলস 1972 ঠিক আছে তো বলছে ক্যালকুলেট দ্য অ্যামাউন্ট অফ গ্র্যাচুইটি ট্যাক্সেবল ইন হিজ হ্যান্ডস। আমি আগের দিন কি বলেছিলাম রুল কোন রকমের কোনো গভর্নমেন্ট এমপ্লয়ি যদি গ্র্যাচুইটি টাকা পায় তাহলে কি হয় সেটা ফুললি এক্সেমটেড বলেছিলাম তো তাহলে চ অ্যান্সারটা লিখতে হবে কি বল আগের দিন কি বলেছিলাম যখনই কোনো একটা অঙ্ক দেবে স্যালারির অঙ্ক তোকে সবার প্রথম বুঝতে হবে এটা কি গভর্নমেন্ট এমপ্লয়ি নাকি নন গভর্নমেন্ট এমপ্লয়ি। গভর্নমেন্ট এমপ্লয়ি যদি গ্র্যাচুইটির টাকা পায় তাহলে সেটা কি নাথিং ইজ ট্যাক্সেবল। সরকারি কর্মচারী যদি রিটায়ারমেন্টের পর যদি গ্র্যাচুইটি টাকা পায় তাহলে তাকে কোনো রকমের কোনো ট্যাক্স দিতে হয় তাহলে নাথিং ইজ ট্যাক্সেবল। ঠিক আছে এটাই তোকে লিখবো ঠিক আছে তো তো এটা তোকে লিখতে হবে লেখ অ্যান্সার বলছি লেখ গ্র্যাচুইটির অঙ্কের অ্যান্সারটা কি লিখবি লেখ এন্টায়ার অ্যামাউন্ট অফ গ্র্যাচুইটি entire amount of gratuity ঠিক আছে তো রিসিভ বাই কি ছিল এমপ্লয়ি নাম কি ছিল দেখতো আর রিসিভড বাই আর লিখ রিসিভড বাই আর বলছে এন্টায়ার অ্যামাউন্ট অফ গ্র্যাচুইটি রিসিভড বাই আর ইজ এক্সেম্ট কেন এক্সেম্ট লেখাটা হলো নিশ্চয়ই বুঝতে পেরেছিস গভর্নমেন্ট এমপ্লয়ি যদি রিটায়ারমেন্টের পর যদি গ্র্যাচুইটি টাকা পায় সেটা পুরি এক্সেম্ট মানে সরকারি কর্মচারী রিটায়ারমেন্টের পর যদি গ্র্যাচুইটি টাকা পায় তাহলে তাকে কোনো রকমের কোনো ট্যাক্স দিতে হয় তাই লিখেছি এই জন্য এক্সেম্ট লিখলাম পুরো টাকাটাই সেই ছাড় পেয়ে হয়ে গেল। সেকশন কত নম্বর সেকশনে কথাটা বলা আছে আন্ডার সেকশন 10 ক্লজ 10 আন্ডার সেকশন 10 ক্লজ 10 রোমান 1 তাহলে কি বললাম আন্ডার সেকশন 10 ক্লজ 10 রোমান 1 ঠিক আছে তো অ্যাজ কারণটা কি কোনে কেন এক্সাম্পল হলো অ্যাজ হি ইজ আ কি লিখবো হি ইজ আ গভর্নমেন্ট এমপ্লয়ি হি ইজ আ গভর্নমেন্ট এমপ্লয়ি হি ইজ আ গভর্নমেন্ট এমপ্লয় হি ইজ আ গভর্নমেন্ট এমপ্লয় ঠিক আছে তো ফুল স্টপ দিয়ে লেখ দেয়ার ফর ফুল স্টপ দিয়ে লেখ দেয়ার ফর ফুল স্টপ দিয়ে লেখ দেয়ার ফর নাথিং ইজ ট্যাক্সেবল 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 ঠিক আছে তো ইন হিজ হ্যান্ডস ইন হিজ হ্যান্ডস ইন হিজ হ্যান্ডস ঠিক আছে ইন হিজ হ্যান্ডস in respect of gratuity received 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 by him আমি রিপিট করে দিচ্ছি বুঝিয়ে তো দিলাম কেন নাথিং ইজ ট্যাক্সেবল হলো কেন এক্সেম্পট হলো বোঝালাম কিন্তু আরেকবার রিপিট করে দিই কি লেখা আছে এন্টায়ার অ্যামাউন্ট অফ গ্র্যাচুইটি রিসিভড বাই আর আর একজন এমপ্লয়ি ও রিটায়ারমেন্টের পর যত টাকা গ্র্যাচুইটি পাচ্ছে পুরোপুরি এক্সেপ্ট মানে পুরো ছাড় পেয়ে পুরোপুরি ছাড় পেয়ে কত নম্বর ধারায় বলা আছে ধারাটা লিখে দিয়েছি আন্ডার সেকশন 10 ক্লজ 10 সাব ক্লজ 1 কেন এক্সেপ্ট হলো কেন কি কারণে এক্সেপ্ট হলো যেহেতু ও গভর্নমেন্ট এমপ্লয়ি তাই লিখেছি অ্যাজ হি ইজ আ গভর্নমেন্ট এমপ্লয়ি দেয়ার পর তাহলে ও তো পুরোপুরি গ্র্যাচুইটি টাকা তো পুরোপুরি এক্সেপ্ট হয়ে গেল তাহলে কি ওই কোনো ট্যাক্স দিতে হবে না তাই লিখেছি নাথিং ইজ ট্যাক্সেবল ইন হিজ হ্যান্ডস ইন রেসপেক্ট অফ গ্র্যাচুইটি রিসিভ বাই হিম এই ছিল ফার্স্ট কোশ্চেনের অ্যান্সার ঠিক আছে তো কাজ সবার দেখ ছোট কমপ্লিট তাহলে 2 নম্বর অঙ্কে চলে যাও
তাই তো 2 নম্বর অঙ্কটা পড়ছি। 2 নম্বর অঙ্কটার দিকে তাকা। প্রত্যেকে 2 নম্বর অঙ্কটার দিকে তাকা। তাহলে আমি কি বললাম? আমি আগের অঙ্কটা করার সময় কি বললাম? যখনই অঙ্ক করবি স্যালারির অঙ্ক সবার প্রথম কি দেখতে হবে? ও কোথায় চাকরি করে? ও কি এমপ্লয়ি? ও গভর্নমেন্ট নাকি নন গভর্নমেন্ট? তাহলে 1 নম্বর অঙ্কটা কি দেখলি? গভর্নমেন্ট এমপ্লয়ি। 2 নম্বর অঙ্কটা পড়তে হবে। ভালো করে কোশ্চেনের দিকে তাকা, কোশ্চেনের দিকে তাকা, কোশ্চেনের দিকে তাকা। এক্স কি বলছে? এক্স প্রাইভেট সেক্টর এমপ্লয়ি। তার মানে এক্স যে চাকরি করে কোথায় চাকরি করে? গভর্নমেন্ট সার্ভিস করে নাকি নন গভর্নমেন্ট? প্রাইভেটে চাকরি করে, প্রাইভেট চাকরি করে। তাহলে এক্স গভর্নমেন্ট সেক্টর এমপ্লয়ি কভার্ড বাই দ্য পেমেন্ট অফ গ্র্যাচুইটি অ্যাক্ট 1972। আমি আগের দিন একটা কথা বারবার বলেছিলাম, মনে করার চেষ্টা কর। যদি নন গভর্নমেন্ট এমপ্লয়ি হয় তাহলে দেখতে হবে সে গ্র্যাচুইটি আইন কভার করছে কি করছে না। বলেছিলাম সে গ্র্যাচুইটি আইন কভার করছে কি কভার করছে না। এখানে কোশ্চেনে কি বলেছে? গ্র্যাচুইটি আইন কভার করছে কি করছে না। দেখ লাইনটা পড়, ফার্স্ট লাইনটা পড়। বলছে কভার্ড বাই দ্য পেমেন্ট অফ গ্র্যাচুইটি অ্যাক্ট। স্যার এখানে বলেছে গ্র্যাচুইটি আইনটা কভার করছে। আমি কি বলেছিলাম বারবার বলছি, যখনই অঙ্ক করবো স্যালারির প্রথমে দেখবো গভর্নমেন্ট চাকরি করে নাকি নন গভর্নমেন্ট। এই অঙ্কে নন গভর্নমেন্ট। নন গভর্নমেন্টের রুল ছিল গ্র্যাচুইটি আইন কভার করছে কি কভার করছে না। এখানে বলছে গ্র্যাচুইটি আইন কভার করছে। তাহলে গ্র্যাচুইটি আইন কভার করার যা রুল ছিল এখানে সেই রুল অ্যাপ্লাই করতে হবে। রিটায়ার করেছে কবে বল? রিটায়ার করেছে 30 নভেম্বর। রিটায়ার করেছে কবে বল? 30শে নভেম্বর রিটায়ার করেছে। আফটার আ কন্টিনিউয়াস সার্ভিস 22 বছর 10 মাস। কত বছর কাজ করেছে? 22 বছর 10 মাস। আগের দিন বলেছিলাম কভার্ট একটা রুল বলেছিলাম। যদি 22 বছর 10 মাস মানে 23 বছর বললো, ঠিক বললো। বলেছিলাম 6 মাসের বেশি যদি কাজ করে ওটাকে ফুল ইয়ার ধরতে হয়। কভার্টে এই নিয়মটা বলা ছিল, 6 মাসের বেশি কাজ করলে তাকে ফুল ইয়ার ধরতে হয়। এখানে 10 মাস মানে 6 মাসের বেশি, তাই এটাকে ফুল ইয়ার ধরবো। তার মানে 22 বছর তো 22, তো 22 হলোই। 22 তো ফুল ইয়ার হয়েছে, কিন্তু 10 মাসটাকে 1 বছর ধরবো। স্যার কেন 1 বছর? আবার বলছি 6 মাসের বেশি, তাই 1 বছর। তাই 23 বছর কাজ করেছে, ধরবো 23 বছর। ইন দ্য কনসার্ট মানে ওই কোম্পানিতে অ্যান্ড রিসিভ গ্র্যাচুইটি। কত টাকা গ্র্যাচুইটি পেয়েছে ও? গ্র্যাচুইটি কত পেয়েছে? 4.5 লাখ টাকা গ্র্যাচুইটি পেয়েছে। কবে গ্র্যাচুইটি পেয়েছে? তার গ্র্যাচুইটি টাকাটা পেয়েছে কবে? ডিসেম্বরে। নরমাল ব্যাপার ভাই। ও রিটায়ার করেছে নভেম্বরে, নভেম্বরে রিটায়ার করেছে, গ্র্যাচুইটি টাকা 15 দিন পর পেয়েছে। ঠিক আছে। হিজ বেসিক এন্ড ডিএ, লাস্ট মান্থে ওর বেসিক আর ডিএ কত ছিল? 52,780। কম্পিউট অ্যামাউন্ট অফ ট্যাক্সেবল গ্র্যাচুইটি ইন হিজ হ্যান্ডস। তো দেখ অঙ্কটা কিভাবে করবো। 2 নম্বর অঙ্কটা দেখ, দাগ কাটতে হবে রুপিসে, দুটো ঘর করতে হবে রুপিসে, রুপিসে দুটো ঘর কর। এরকম করে রুপিসে দুটো ঘর কর। ওপরের লেখাটা পরে লিখতে হবে, অঙ্ক করে ওপরের লেখাটা লিখবে। ঠিক আছে, প্রথমে লিখবো কি? পার্টিকুলার্স। তারপর লিখবো কি? রুপিস। প্রথমে লিখবো পার্টিকুলার্স, তারপর লিখবো রুপিস। ঠিক আছে তো? আচ্ছা বল দেখি, এই যে অঙ্কটা করছি এটা কি গভর্নমেন্ট এমপ্লয়ি নাকি নন গভর্নমেন্ট এমপ্লয়ি? নন গভর্নমেন্ট। নন গভর্নমেন্ট এমপ্লয়ির ক্ষেত্রে কি বলেছিলাম? গ্র্যাচুইটি, গ্র্যাচুইটি আইন কভার করতেও পারে আবার নাও করতে পারে। কভার করলে একরকম রুল, আর কভার না করলে আরেক রকম রুল। এটা কি গ্র্যাচুইটি আইন কভার করেছি করে? কভার করেছে, তাহলে কভার করার রুল করবো। তাহলে প্রথমে কি লিখতে শিখিয়েছি? প্রথমে কত টাকা গ্র্যাচুইটি পেয়েছিস। প্রথমে তোকে লিখতে হবে তুই গ্র্যাচুইটি কত টাকা পেয়েছিস। মনে রাখবি কি বললাম? সবার প্রথমে কি লিখবো? কত টাকা গ্র্যাচুইটি পেয়েছি। বল কত টাকা গ্র্যাচুইটি পেয়েছি? 4.5 লাখ। তাহলে গ্র্যাচুইটি রিসিভ, সবার প্রথমে লিখি গ্র্যাচুইটি রিসিভ। সবার প্রথম লিখবি গ্র্যাচুইটি রিসিভ। কত টাকা গ্র্যাচুইটি পেয়েছি? 4.5 লাখ টাকা। আউটারে লিখবো। কতটা কোথায় লিখবো? আউটারে, লার্জ ঘরে লিখবো। দেখ এই 4.5 লাখ টাকা লিখে তারপর তারপর আর একটু বুঝবো, তারপর আবার লিখবো। আমি আগের দিন কি বলেছিলাম? যে থিওরি পড়ার সময় একটা কথা বারবার বলেছিলাম, তুমি যদি সরকারি চাকরি করো, রিটায়ারমেন্টের পর তুমি গ্র্যাচুইটি টাকা পাচ্ছ, সরকার তোমার থেকে কোনো টাকা নেবে, কোনো ট্যাক্স দেবে না। কিন্তু তুমি যদি প্রাইভেট ভাবে চাকরি করো, রিটায়ার করার পর যদি তুমি গ্র্যাচুইটি টাকা পাও, সরকার তোমার থেকে ট্যাক্স দেবে। তুই প্রাইভেট ভাবে কাজ করিস, রিটায়ার করার পর গ্র্যাচুইটি পেয়ে 4.5 লাখ টাকা, সরকার তোর থেকে ট্যাক্স দেবে, কিন্তু কিছু ছাড় দেয়। কি বললাম? সরকার কি আগের দিন বলেছিলাম কিছু ছাড় দেয়। স্যার কত টাকা ছাড় দেয় সেটাই তো লিখছি এখন, সেটাই তো লিখছি কত টাকা ছাড় দেয়। বুঝতে পারছিস তো? কিন্তু সরকারি চাকরি করলে কোনো রকমের ট্যাক্স দেয়, পুরোটাই ছাড়, পুরোটাই ছাড়। ঠিক আছে তো? তাহলে এখানে কি লিখতে হয়? লেস, লেখ লেস। এক্সেমশন কি লিখবি বল? এক্সেমশন লেখ, লেস এক্সেমশন। লেস এক্সেমশন আন্ডার সেকশন ইউ অবলিক এস, আন্ডার সেকশন 10, আন্ডার সেকশন 10 সাবসেকশন, সরি ক্লজ, ক্লজ বলে এখন। আন্ডার সেকশন 10
ক্লজ 10 কি বললাম আন্ডার সেকশন 10 ক্লজ 10 যেহেতু কভার্টের রুল বলেছিলাম রোমান 2 গভর্নমেন্ট এমপ্লয়ি হলে রোমান 1 কভার্ট হলে রোমান 2 আর নট কভার্টে রোমান 3 বলেছিলাম ঠিক আছে তো লিখবো রোমান 2 উইল বি লিস্ট অফ দ্য ফলোইং কি লিখলাম উইল বি লিস্ট অফ দ্য ফলোইং উইল বি লিস্ট অফ দ্য ফলোইং উইল বি লিস্ট অফ দ্য ফলোইং কি লিখলাম কারণ লেখা না হলে লিখে নে এই কথাটা বলবো এই কথাটা লিখতে হবে লিখবো মাইনাস দিয়ে লিখেছি এক্সেপশন আন্ডার সেকশন 10 ইউ অবলিক এস 10 তারপর ক্লজ 10 রোমান 2 ক্লজ 10 রোমান 2 উইল বি লিস্ট অফ দ্য ফলোইং এই লিস্ট মানে কি এই যেটা করার সময় শিখেছি লিস্ট মানে কি ছোট তাহলে তিনটে আইটেম বলবো তার মধ্যে যেটা ছোট স্যার কি কি আইটেম এই যে এটা লেখা ছিল এটা দেখে দেখে টুকবো আবার গ্র্যাচুইটি রিসিভ দেখে দেখে টুকে দে গ্র্যাচুইটি রিসিভ গ্র্যাচুইটি রিসিভ কত টাকা ছিল 4.5 লাখ টাকা প্রথম করে 4.5 লাখ গ্র্যাচুইটি রিসিভ 4.5 লাখ ঠিক আছে বুঝতে পারলি এই টাইপের অঙ্ক খুব সোজা 6-7 নম্বর অঙ্ক পেয়ে যাবি এটা করতে পারলি বুঝতে পারলি এটা করতে পারলে 6-7 নম্বর পাবি প্রতি বছর আসে পরীক্ষায় প্রতি বছর আসে গ্র্যাচুইটি রিসিভ 4.5 লাখ টাকা তারপর কি লিখতে হয় ভালো করে শুনবি বলেছিলাম আগের দিন কভার্টের নিয়ম বলেছিলাম লাস্ট মান্থের স্যালারি মনে পড়ছে তো ইন্টু 15/26 স্যার 15/26 26 কেন হয়েছিল মনে আছে বলতে পারবি 26 কেন দিনে এক মাস আর মাসে তো 4টে ছুটি থাক 4টে রোববার থাকে তাহলে 30 থেকে 4 বাদ দিলে কত হয় 26 এই জন্য 15/26 ঠিক আছে মানে এরকম তুই বলতে পারিস যদি নিজের বোঝার জন্য লাস্ট মান্থের যত টাকা স্যালারি তার হাফ নেবে 15/26 মানে তো হাফ হচ্ছে না হাফ হচ্ছে না 15/26 মানে তো হাফ তাহলে কি লিখবো দেখ নেক্সট পয়েন্ট লেখ লাস্ট মান্থ স্যালারি কি লিখবো লাস্ট মান্থ স্যালারি ইন্টু 15/26 মনে পড়ছে তো ঠিক আছে ইন্টু 15/26 ইন্টু কমপ্লিটেড ইয়ার অফ সার্ভিস কি লিখলাম ইন্টু কমপ্লিটেড বল কমপ্লিটেড ইয়ার অফ সার্ভিস তাহলে তুই কত বছর কাজ করেছিস এই মাত্র শেখালাম যারা আগের দিন ক্লাস করেছি একটু ভালো করে শুনে আমি আগের দিন একটা কথা বলেছিলাম কভার্টের ক্ষেত্রে একটা নিয়ম বলেছিলাম তুমি যদি 6 মাসের বেশি কাজ করো তাহলে ওটাকে পুরো একটা বছর ধর কভার্ট এই নিয়মটা বলেছিলাম তো 6 মাসের বেশি হলে তাকে পুরো 1 বছর ধরতে হবে তাহলে এখানে কত মাস বলেছে বল 10 মাস তাহলে তাকে 1 বছর ধরবো এটাকে 1 বছর ধরবার 22 বছর পুরো হয়েছে তাহলে 22 আর 1 কত হচ্ছে 23 বছর তাহলে দেখ এখানে লিখছি দেখ লাস্ট মান্থ স্যালারিটা কত বল কোশ্চেনে বলেছিল লাস্ট মান্থ স্যালারি কত বলেছিল বল 52,780 লাস্ট মান্থ স্যালারি ছিল 52,780 তাই তো 52,780 লাস্ট মান্থ স্যালারি ইন্টু 15/26 ঠিক আছে ইন্টু 15/26 ইন্টু কত হবে 23 কেন বুঝতে পেরেছিস 23 কেন বুঝতে পেরেছিস 52,780 কোশ্চেনে বলেছিল স্যালারি দেখ কমপ্লিট ইয়ার অফ সার্ভিস 23 কেন 22 তো বলেছিল 22 বছর 10 মাস মানে 23 বছর আশা করি বুঝতে পেরেছি ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেটর গুণ কর ঠিক করে করবি হ্যাঁ 7,30,000 আচ্ছা 7,00,350 তাই তো বোঝা গেল এটা জানিস তো কভার আর নট কভার একই রুল শুধু এই মাঝখানের ঘরটাই চেঞ্জ হবে বাকি সেম লাস্ট ম্যাক্সিমাম লিমিট বলে একটা কথা হয় লিখতে হবে লেখ ম্যাক্সিমাম লিমিট মনে আছে 20 লাখ মনে রাখতে হবে কিন্তু ভুলে গেলে চলবে না পরীক্ষা এটা দিয়ে দেবে না তোকে মনে রাখতে হবে গ্র্যাচুইটির ম্যাক্সিমাম লিমিট কত করেছে জানিস তো 20 লাখ টাকা মানে সরকার বলেছে তুমি যদি নন গভর্নমেন্টে চাকরি করো রিটায়ার করার পর যদি গ্র্যাচুইটি পাও ম্যাক্সিমাম 20 লাখ টাকা ছাড় দেবো তার বেশি ছাড় দেবো বুঝতে পেরেছিস তাহলে বল হিসাব করে বল ভালো করে বল এই তিনটের মধ্যে ছোট কোনটা হ্যাঁ 4.5 লাখ টাকা তাহলে তুই প্রাইভেট ভাবে চাকরি করিস 4.5 লাখ টাকা গ্র্যাচুইটি পেয়েছিস আর ছাড়ও পেলি 4.5 লাখ টাকা তোকে ট্যাক্স দিতে হচ্ছে তুই 4.5 লাখ টাকা পেলি আবার 4.5 লাখ টাকা ছাড় পেয়ে গেলি স্যার কিছুই তো ট্যাক্স দিতে হবে তাহলে ট্যাক্সেবল ইনকাম কত হলো 0 তাহলে অ্যান্সার কি লিখবি ট্যাক্সেবল অ্যামাউন্ট এটা হলো ট্যাক্সেবল অ্যামাউন্ট এরকম অঙ্কই তোর পরীক্ষায় আসবে এই অঙ্কটা পুরো আমি শুধু এইটুকু নামিয়ে দিতে পারলি কত পেয়ে গেলি কোনো বছর পরীক্ষায় 6 থাকে কোনো বছর 5 থাকে কোনো বছর 7 বুঝতে পারলি ব্যাপারটা কঠিন লাগলো ব্যাপারটা এরকমই অঙ্ক পরীক্ষায় থাকবে সবার কম্পিউটার হলে বলবি 3-এর অঙ্কটা করাবো তারপর
মাথায় ঢুকেছে? 3 নম্বর অঙ্কটা করো। সবার টোকা কমপ্লিট? সবাই টোকা কমপ্লিট করেছিস? 3 নম্বর অঙ্কটা করাও। কোশ্চেন পড়বো আগে। তাহলে বলো, আমি তোদের আগের দিন থিওরি কি পড়েছিলাম গ্র্যাচুইটি? প্রথমে গভর্নমেন্ট এমপ্লয়ি পড়েছিলাম, তারপর কি বলেছিলাম? নট গভর্নমেন্ট। নট গভর্নমেন্টের দুটো পার্ট পড়েছিলাম, একটা কভার আর একটা নট কভার। স্যার কভার তো করালে, তাহলে এবার নট কভার করা। 3 নম্বর অঙ্কটা নট কভারই তোমার আছে। চল কোশ্চেন পড়। দেখ বলছি 3 নম্বর অঙ্কটা বলছে বি অ্যান এমপ্লয়ি অফ আ প্রাইভেট কনসার্ন। বুঝেছিস তো? আচ্ছা আমি তোকে একটা কথা বলি, তোর পরীক্ষায় যে গ্র্যাচুইটির অঙ্ক দেবে না, কি দেবে জানিস? সেটা বলছি, নন গভর্নমেন্ট দেবে। গভর্নমেন্ট দেবে কি দেবে? নন গভর্নমেন্ট। নন গভর্নমেন্টের দুটো পার্ট হয়, হয় কভার না নট কভার। স্যার কোনটা দেবে বলুন না, কভার না নট কভার? চান্স তো নট কভারই দেওয়ার, 10%, 10 থেকে 20% চান্স কভার দেওয়ার, নট কভার দেওয়ার চান্স বেশি। নট কভারই দেয় পরীক্ষা। আমি এরপরে প্রিভিয়াস ইয়ার যে সমস্ত অঙ্ক আছে এগুলো করাবো, দেখবি সব নট কভার দিয়েছে, কভার দেয় না। দেয় না মানে করবি না, না মানে দেয় না মানে চান্স কম, কিন্তু কভারটি নট কভারটি দেবে এমনি। তো এখন নট কভারটা ভালো করে শিখবি, ভালো করে ধরে ধরে বুঝতে হবে। হ্যাঁ, আর ট্যাক্সের অঙ্ক কেমন? ট্যাক্সের অঙ্ক আজ করে রাখলি, তারপর পরীক্ষা 3-4 দিন আগে বসলি, পুরো ট্যাক্স ভুলে যাবি। ট্যাক্সের মাঝে মাঝে রুল পড়তে হবে, তাহলে ট্যাক্সের অঙ্ক ভুলে যাবি। বারবার বলে দিলাম, এখানে অ্যাকাউন্টস না যে মাথা কাটিয়ে অঙ্ক করলে। মাথা কাটানো ট্যাক্সে কিন্তু কোনো মাথা কাটানোর ব্যাপার থাকে না। ট্যাক্স মাথা কাটানোর ব্যাপার থাকে না, ট্যাক্সে কিছু মাথায় কাটাতে হয়, কষ্টে মাথা কাটাতে হয়। ট্যাক্সে মাথা কাটাতে হবে না। ট্যাক্সের রুল, রুল জানবি তুই অঙ্ক করতে পারবি, রুল জানবি অঙ্ক করতে পারবি না। যাই হোক, বলছে বি অ্যান এমপ্লয়ি অফ আ প্রাইভেট কনসার্ন নট কভার। কি বলে দেখ কোশ্চেনটা, দেখ ভালো করে পড়বি, কিন্তু কোশ্চেন মনোযোগ সহকারে পড়তে হবে। যে গ্র্যাচুইটি দিয়েছে বলে তুই গ্র্যাচুইটি ফটাফট করে অঙ্ক করে দিল না, কোশ্চেন মন দিয়ে পড়তে হবে। কি বলেছে, কভার না নট কভার? বলে নট কভার বাই দ্য পেমেন্ট অফ গ্র্যাচুইটি অ্যাক্ট। এই রিটায়ার করার পর যারা গ্র্যাচুইটি টাকা পায় না, এবার ওদের গ্র্যাচুইটি টাকাটা কত টাকা দেবে? কত টাকা দেবে গ্র্যাচুইটি টাকা? জানিস একটা আইন আছে, গ্র্যাচুইটির একটা আইন আছে, সেই আইন ওয়াইজ টাকাটা দেয়। তা আগেরটা পড়লাম গ্র্যাচুইটি আইন কভার করে টাকাটা দিয়েছিল, আর এখানে গ্র্যাচুইটি আইন কভার করছেন। বুঝতে পারলি তো? গ্র্যাচুইটি অ্যাক্ট আছে, যে একটা চালু হয়েছিল 1972, আগের অঙ্কটা করলাম গ্র্যাচুইটি আইন কভার করেছে, আর এখানে গ্র্যাচুইটি আইন কভার করেনি। ঠিক আছে, বুঝেছি স্যার। রিটায়ার করেছে কবে বল? রিটায়ার করেছে ফেব্রুয়ারি মাসে রিটায়ার করেছে, ফেব্রুয়ারি 22, 2024, আফটার আ কন্টিনিউয়াস সার্ভিস 28 বছর 9 মাস। এবার একটু বলতে হবে, এবার 28 বছর 9 মাস কাজ করেছে। কি বলেছিলাম কভারটা? কি বলেছিলাম? 6 মাসের বেশি কাজ করলে তাকে পুলিয়া ধরতে হয়, কিন্তু এখানে এই নট কভারে মাসটাকে টোটালি ইগনোর করতে হবে। অর্থাৎ এই 9 মাসটাকে বেকার দিয়েছে, কোনো কাজের জিনিস না। তাহলে তোকে বুঝতে হবে, কভারে যদি এটা থাকতো তখন এটা 29 বছর হয়ে যেত, নট কভারে এটা 28 বছরই হবে, এটা রুল। তাহলে কি তুই কি এখানে মাথা কাটাতে পারবি? তোকে রুল পড়তে হবে, তোকে রুল। কত টাকা গ্র্যাচুইটি পেয়েছিস বল? 5,25,000 টাকা। ঠিক আছে স্যার, দেখ তুই রিটায়ার করে ফেব্রুয়ারি মাসে গ্র্যাচুইটি পেয়েছিস মার্চ। জেনারেলি এত আগে পাওয়া যায় না, আরো দেরি হয়, আর একটু দেরি হয়। তো ঠিক আছে, যার দিয়েছে ভালো, ও হয়তো ওর কাগজপত্র ঠিকঠাক টাইম মতো রেডি করে রেখেছে, তাই টাকা পেয়ে গেছে। যে যত যারা গভর্নমেন্ট সার্ভিস করে, কাগজ যত দেরি করে জমা করবে অফিসে, টাকা তত দেরি করে ঢুকবে। এমন অনেকেই আছে যারা গভর্নমেন্ট সার্ভিস চাকরি করে, রিটায়ার করলো, তার সাপোজ ফেব্রুয়ারি মাসে রিটায়ার করলো, কাগজপত্র দেরি করে জমা করে অফিসে, ও 5-6 মাস পর দেরি থেকে 5-6 মাস পর থেকে পেনশন আরম্ভ হয়, সমস্ত টাকা 5-6 মাস পর পায়। মানে কাগজপত্র এই জন্য যখন রিটায়ার করে না, অনেক আগে থেকে কাগজ রেডি করতে হয়। বুঝতে পারলি তো? অনেক এদিক ওদিক দৌড়াদৌড়ি করতে হয় তো। তো যাই হোক, এটা তোর মেন বিষয় নয়, জাস্ট বললাম আমি তোকে। আচ্ছা, এটা বলছে কি বলছে, কি বলেছে, কি ইনফরমেশন দিয়ে? বেসিক স্যালারি দিয়ে, মন দিয়ে পড়বি কিন্তু। বেসিক স্যালারি দিয়েছে, কত টাকা দিয়েছে বল? বেসিক স্যালারি, বেসিক স্যালারি তুই ভালো করে পড়বি। সবাই কোশ্চেনের দিকে তাকা, কিন্তু বারবার বলছি, আমার কথা শোনাচ্ছে, কোশ্চেনের দিকে তাকা, কোশ্চেন পড়তে হবে তোদের, প্রত্যেকে পড়তে হবে কোশ্চেনটা। বেসিক স্যালারি অ্যাট দ্য টাইম অফ রিটায়ারমেন্ট। তুই যখন রিটায়ার করছিস, যেই টাইমে রিটায়ার করছিস, আচ্ছা তুই কোন মাসে রিটায়ার করছিস বল? ফেব্রুয়ারি মাসে। তুই যেই মাসে রিটায়ার করিস সেই মাসে তোর স্যালারি কত ছিল জানিস? দেখ বলে দিচ্ছে, যেই মাসে তুই রিটায়ার করিস সেই মাসে তোর স্যালারি ছিল 57,200 পার মান্থ, যেই মাসে রিটায়ার করছিস। ব্যাকেটে একটা কথা বলছি, ইনক্রিমেন্ট। প্রতি বছর এপ্রিল মাসে তোর স্যালারি বাড়ে, প্রতি বছর এপ্রিল মাসে তোর স্যালারি ইনক্রিমেন্ট হয়। ঠিক আছে, প্রতি বছর এপ্রিল মাসে তো স্যালারি ইনক্রিমেন্ট হয়। এবার প্রশ্ন হলো, স্যার কত টাকা করে ইনক্রিমেন্ট হয়? এখানে তো লেখা নেই কেন? তো দেখে নিচ্ছি। প্রতি বছর স্যালারি ইনক্রিমেন্ট হয় তোর
কত করবো? 200 টাকা বলে দিই, এটাই বেটার হবে, 200 টাকা বলে বেটার হবে। লেখা নেই ইনক্রিমেন্ট অফ রুপিস 200 200 পার মান্থ। কারণ টাকা তো লেখে নেই, বুঝতে পারলি তো, টাকাটা লিখে আমি টাকাটা বসিয়ে দিলাম, ঠিক আছে তো, যা খুশি টাকা হতে পারে, এক্স্যাক্টলি আমি 200 টাকা করে দিলাম, ঠিক আছে তো। তার মানে বুঝতে পারলি কি বললাম? তাহলে প্রতি বছর ওর টাকাটা ইনক্রিমেন্ট হয় কবে? এপ্রিল মাসে, প্রতি বছর এপ্রিল মাসে ওর টাকা ইনক্রিমেন্ট হয়, স্যালারিটা বাড়ে 200 টাকা করে। ডিএ বলেছে কি, ডিএ ফরমিং পার্ট অফ স্যালারি 32,500 টাকা পার মান্থ। এইচআরে বলেছে 6,000 টাকা পার মান্থ। কমিশন বলেছে 0.5% অফ দ্য টার্ন ওভার ₹60 crore। বলছে ক্যালকুলেট দ্য অ্যামাউন্ট অফ গ্র্যাচুইটি রিসিভ বাই বি এক্সেপ্ট ফ্রম ট্যাক্স। সমস্ত জিনিস ধরে ধরে পড়বো, তার আগে রুলটা লিখে নিই, তাহলে অঙ্ক করতে সুবিধা হবে। রুলটা তোরা লিখতেই পারবি, আরে আগে যা লিখেছি সেটাই তো সেম তো লেখা হবে, লেখা তো সেম হবে, দেখে দেখে কপি কর, লেখা দেখে দেখে কপি কর, সেম লেখা হবে, সেম লেখা হবে, লেখা দেখে দেখে কপি কর। দাগ কাট, রবিশে 2টা ঘর করলাম, কি লিখবো এখানে? লিখবো, লেখ গ্র্যাচুইটি রিসিভ, কি লিখবো বল? গ্র্যাচুইটি রিসিভ। একজন বল দেখি কোশ্চেনটা, এটা দাগ কাটতে কাটতে লিখতে লিখতে বল দেখি গ্র্যাচুইটি কত টাকা দিয়েছে, কত টাকা গ্র্যাচুইটি পেয়েছিস? 5,05,000। কত? 5,25,000। 5,25,000। আউটরাইট লিখলাম 5,25,000 হয়ে গেল, বুঝতে পেরেছিস তো? 5,25,000 এর থেকে মাইনাস করবো কি? এক্সেমশন, তাই তো, যা লেখা ছিল পুরো এক্সেমশন, এর থেকে মাইনাস করবো এক্সেমশন, লিখে এক্সেমশন। আন্ডার সেকশন 10 ক্লজ 10 রোমান কত হবে? এটা 3, নট কভার্ডে রোমান 3 হয়। তুই যদি রোমান 3 মনে রাখতে নাও পারিস, 10 লিখিস, 10 লিখলেই হবে। আন্ডার সেকশন 10 ক্লজ 10 এটুকু লিখলেও হবে। তাহলে এক্সেমশন আন্ডার সেকশন 10 ক্লজ 10 রোমান 3 উইল বি লিস্ট অফ দ্য ফলোইং, উইল বি list of the following, will be list of the following, so will be list of the, will be list of the following, ঠিক আছে। একই কথা লিখবো, প্রথমে লিখ গ্র্যাচুইটি রিসিপ্ট, প্রথমে লিখ গ্র্যাচুইটি রিসিপ্ট, কত টাকা গ্র্যাচুইটি রিসিপ্ট দেখ বলেছে? 5,25,000, ঠিক আছে। গ্র্যাচুইটি কত? 5,25,000। আমি কি বলেছিলাম আগের অঙ্ক করার সময়? বললাম কভার্ড আর নট কভার্ড এর মধ্যে একটাই চেঞ্জ হয়, জানিস তো কোনটা? এই মাঝখানের ঘরটা চেঞ্জ হয়, বাকি সেম, বাকি সব সেম, মাঝখানের ঘরটা। আমি বলছি, যে কথা বলছি সেই কথাটা লিখবি, হ্যাঁ, যে কথাটা বলছি সেই কথাটা লিখবি। কি লিখবি? হাফ। কি লিখবো? 1/2 হাফ। কি লিখলাম বল? হাফ। ইন্টু লিখবি, ইন্টু অ্যাভারেজ স্যালারি, হাফ ইন্টু অ্যাভারেজ স্যালারি, ঠিক আছে তো। ইন্টু কমপ্লিটেড ইয়ার অফ সার্ভিস, ইন্টু কমপ্লিটেড ইয়ার অফ সার্ভিস, ইন্টু কি লিখলাম? কমপ্লিটেড ইয়ার অফ সার্ভিস। তো দুটোর মধ্যে ডিফারেন্সটা বুঝতে পারলি? ওখানে কি ছিল? 15/26, ওখানে ছিল 15/26, আর এখানে কত? হাফ। ওখানে 15/26 কভার্ডে আর নট কভার্ডে হাফ। ওখানে ছিল লাস্ট মান্থ স্যালারি, আর এখানে কি? অ্যাভারেজ স্যালারি। ওখানেও কমপ্লিট ইয়ার অফ সার্ভিস, এখানেও কমপ্লিট ইয়ার অফ সার্ভিস। একটু ছোট ছোট জিনিস তো মনে রাখতে পারবি, ঠিক আছে তো। আচ্ছা, এবার আমি সব বলবো, আগে ক্যালকুলেট করিস না, অনেক ঝামেলা আছে এখানে। আচ্ছা, আমি কি বলেছিলাম কভার্ডে? কি বলেছিলাম? কভার্ড করার সময় কমপ্লিটেড ইয়ার অফ সার্ভিস বোঝালাম। নট কভার্ডে কি হবে? যখন তুই সার্ভিস পিরিয়ডটা বের করে মাসটাকে কি করব? ইগনোর করব, মাসটাকে ইগনোর করব, বলেছিলাম না? নট কভার্ড করার সময় মাসটাকে ইগনোর করবো। দেখ আমি তোকে বুঝিয়ে দিচ্ছি, দেখ আরো খুব ডিটেলস করে দিচ্ছি। এটা কভার আর তার নট কভার, এটা লিখতে হবে পরীক্ষা, এটা নিজের বোঝার জন্য। ধর এখানে বলেছে কত? ধর 22 বছর 10 মাস বলেছে, সাপোজ, আমি জানি না কত বলে, 22 বছর 10 মাস। কভার্ড হলে এটা হয়ে যাবে 23 বছর, নট কভার্ড এটা হবে 22 বছর। ডিফারেন্সটা বুঝতে পারলি? ডিফারেন্সটা বুঝতে পারলি কভার্ড আর নট কভার্ড এর মধ্যে? তাহলে এখানে বল একটা একটা করে। এখানে হাফ লিখলাম, এভারেজ স্যালারি পরে করছি। কমপ্লিট ইয়ার অফ সার্ভিস কত? আচ্ছা, এখানে কত বছর কাজ করেছে বল? 28 বছর 9 মাস, তাহলে কত ধরবো? 28 বছর, এখানে লিখলাম 28। কিন্তু স্যার এভারেজ স্যালারি বললেন, বলবো এটাই তো বোঝাবো এখন, এভারেজ স্যালারি, এভারেজ স্যালারি বোঝাবো। এভারেজ স্যালারিটা বোঝাবো। এভারেজ স্যালারি কাকে বলে জানিস? যেই মাসে তুমি রিটায়ার করবে, আমি আগের দিন লিখেছিলাম, নোট লিখে দিয়েছিলাম, যে মাসে তুমি রিটায়ার করবে, রিটায়ার করা
আগের যেই মাসে রিটায়ার করবি সেই মাস বাদ, যেই মাস রিটায়ার করবি সেই মাস বাদ। কোন মাসে রিটায়ার করেছিস? ফেব্রুয়ারি বাদ। তাহলে তার আগে 10 মাস স্যালারি, মানে জানুয়ারি থেকে যাবে, জানুয়ারি থেকে যাবে, বুঝতে হবে, ভালো করে বুঝতে হবে। যেই মাসে রিটায়ার করবি সেই মাস বাদ, তার আগের 10 মাস স্যালারি। আমি একটা ডায়াগ্রাম করেছিলাম আগের দিন, সেই ডায়াগ্রামটাই আঁক, এবং তোরাও পরীক্ষায় ডায়াগ্রামটা আঁকবি। দেখ ডায়াগ্রামটা আঁকছি, দেখ ভালো করে দেখ। কি ডায়াগ্রাম? আমাদের ট্যাক্সের ইয়ার কোন মাস থেকে শুরু হয় বল? এপ্রিল থেকে মার্চ। দেখেন আঁকছি, ডেট গুলো লিখছি। এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট। পরীক্ষা হলো এরকম করে করবে। একটু সময় লাগবে, ভুল হবে না। সময় লাগবে কিন্তু ভুল হবে না। সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। বল আমাকে, বল দেখি রিটায়ার করেছে কোন মাসে? দেখ আমি কালি ইউজ করছি। ফেব্রুয়ারিতে রিটায়ার করেছে, এই গোল করলাম। এটা হচ্ছে রিটায়ার, রিটায়ার করেছে। দেখ ফেব্রুয়ারিতে আর লিখছি, ঠিক আছে। আর কি? আর একটা কালি নিই, নীল কালি নিচ্ছি। ইনক্রিমেন্ট, দেখ কোশ্চেনে বলেছিল ইনক্রিমেন্ট কোন মাসে ইনক্রিমেন্ট হয়, বলেছিল দেখ এপ্রিল মাসে, মনে হচ্ছে? গোল করলাম, এখানে লিখলাম আর। বুঝতে পারছিস তো? বুঝতে হবে তোকে, এই জন্য করে দিলাম। এবার অন্য কালি চেঞ্জ করে দিই, কালো। তাহলে আমি কি বলছি, যেই মাসে রিটায়ার করি সেই মাস ধরবো, তার আগে 10 মাস। ক মাস এটা করতে? এখানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 হলো 10 মাস। হলো 10 মাস। তাহলে যে মাসে রিটায়ার করেছে ঠিক তার আগে 10 মাসের স্যালারি। আস্তে আস্তে বলবি। আচ্ছা বল, যে মাসে রিটায়ার করি সে মাসে তো স্যালারি কত ছিল? হ্যাঁ, 57,200। তার মানে ফেব্রুয়ারি মাসে লিখবি নাকি দেখে নে। এই মাসে স্যালারি ছিল 57,200। আচ্ছা রিটায়ার করিস কোন বছর বল? বল ইয়ারটা বল, কোন বছর রিটায়ার করিস? ফেব্রুয়ারি 24, তাই তো? এটা 24, ভালো করে একটু ঠান্ডা মাথায় বোঝ, একটু বুঝবি কিন্তু, হ্যাঁ। আচ্ছা আমি এখানে 57,200টা লিখছি না, পরে মুছে দিচ্ছি এটা লিখে। তুই রিটায়ার করছিস ফেব্রুয়ারি 24-এ, তাই তো? তাহলে এটা ফেব্রুয়ারি 24, পরে মুছে দেবো কিন্তু, হ্যাঁ। জানুয়ারি 24, তাহলে ডিসেম্বর কত হবে এটা? 23। এটাই তো বলছি। তারপর এটা 23, এটা 23, এটা 23, এটা 23, ঠিক আছে তো? তাহলে তোর এবার তোর স্যালারিটা কত হবে? এখানে লিখছি এপ্রিল, এপ্রিল 23 থেকে কোন মাস অব্দি বল? এপ্রিল 23 থেকে জানুয়ারি 24, হ্যাঁ কি না? তোর প্রতি বছর স্যালারি ইনক্রিমেন্ট হয় কত টাকা করে? মানে 200 টাকা করে বলেছিল না? 200 টাকা করে আমি বলেছিলাম, 200 টাকা করে ইনক্রিমেন্ট হয় এপ্রিল মাসে। তাহলে এই তারিখে ফেব্রুয়ারি মাসে তোর স্যালারি ছিল কত? 57,200। তাহলে ফেব্রুয়ারি মাসে স্যালারি ছিল 57,200। তাহলে বল এইগুলো কত করে হবে? ফেব্রুয়ারি 57,200। তাহলে জানুয়ারিতে স্যালারি কত ছিল? এপ্রিলে কত ছিল? 57,200 ছিল। এপ্রিলে 57,200 ছিল। বোঝার চেষ্টা কর। কেননা তোর প্রতি বছর স্যালারি ইনক্রিমেন্ট হয় এপ্রিল মাসে। আবার বাড়বে কবে? এপ্রিল 23-এর পর আবার তো এপ্রিল 24-এ গিয়ে বাড়বে স্যালারি। প্রতি বছর ওই তারিখ ইনক্রিমেন্টটা কেমন হয়? সাপোজ ধর তোর যদি জানুয়ারি মাসের 1 তারিখে ইনক্রিমেন্ট হয়, আবার পরের বছর জানুয়ারি মাসে ইনক্রিমেন্ট। তোর এখানে ইনক্রিমেন্ট হচ্ছে কোন তারিখে বল? এপ্রিল। এপ্রিল মাসে ইনক্রিমেন্ট হচ্ছে এপ্রিল 23-এ। তাহলে আবার ইনক্রিমেন্ট কবে হবে? এপ্রিল 24। তাহলে তোর এখানে স্যালারি কত করে হবে? 57,200 করেই হবে। কোনো সমস্যা আছে এখানে? এটা তোকে বুঝতে হবে। বল বুঝতে পেরেছিস? বুঝেছিস? ভালো করে দেখ। যদি ক্লিয়ার না হয় আমি আরো 2 বার 3 বার ধরে বোঝাবো, কোনো সমস্যা নেই আমার। মানে এটাই হচ্ছে এই অঙ্কের সবচেয়ে কঠিন জিনিস হচ্ছে এটা। এইটা ধরাটাই সবচেয়ে কঠিন জিনিস, আর কিছু কঠিন নেই। গ্র্যাজুয়েট আর কোনো কঠিন নেই, আর কোনো অঙ্কই তোকে পরিশানই করবে না কোনো। এই জায়গাটা ইনক্রিমেন্টটাই তোকে পরিশান করবে। ইয়ারলি ইনক্রিমেন্ট না ইনক্রিমেন্ট তো এই আচ্ছা যখন চাকরি করে এবং শুনিস প্রতি মাসে মাসে স্যালারি বাড়ে, হয় কখন? ইনক্রিমেন্ট কেমন হয়? বছরে হয়। আর একটু ভালো করে বলে দিই ইনক্রিমেন্ট কেমন হয়। সাপোজ ধর তুই একটা কোম্পানি চাকরিতে জয়েন করিস, ধর সাপোজ ধর 10th জানুয়ারিতে জয়েন করিস, সাপোজ 10 জানুয়ারি জয়েন করিস, ইনক্রিমেন্ট হবে ঠিক পরের বছর 10 জানুয়ারি। বুঝতে পারলি তো? তাহলে এখানে কোয়ার্টারলি বা ইয়ে কোনো না না জেনারেলি তুই যে তোর সিলেবাসের অঙ্ক পাবি ওই ইনক্রিমেন্ট বছরে বছরই, আর ইনক্রিমেন্ট ওরকম মাসে মাসে ইনক্রিমেন্ট হয় না, বছরেই ইনক্রিমেন্ট হয়। বুঝতে পারলি তো? তাহলে এখানে বলেছে প্রতি বছর এপ্রিল মাসে ইনক্রিমেন্ট হচ্ছে। তাহলে এপ্রিল 23-এ ইনক্রিমেন্ট হলে তারপরে ইনক্রিমেন্ট কবে হবে? এপ্রিল 24-এ। বা তুই তার আগে বলিস এপ্রিল 22, এপ্রিল 21-এ ইনক্রিমেন্ট। তাহলে তোর ফেব্রুয়ারি মাসে 24-এ স্যালারি ছিল 57,200,
তাহলে এইগুলো সব 57,200 ছিল। তাহলে তাহলে আমি এখানে যখন অঙ্ক করবো, আচ্ছা আর একটা কথা আগের দিন বলেছিলাম, নট কভার করার সময় স্যালারি কাকে বলে? আমরা যখন এইচআর এ করেছিলাম ওখানে বলেছিলাম স্যালারি কাকে বলে, বেসিক, ডিএ আর কমিশন অন সেলস। এখানে না 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 দাঁড়া বলছি, নট কভার্ড ওটা কভার্ড এর ক্ষেত্রে, নট কভার্ড কি হয়, বেসিক, ডিএ আর কমিশন অন সেলস। আবার বলছি কি বললাম, বেসিক, ডিএ আর কমিশন সেল। বেসিক তো লিখে দেবো বেসিক। ডিএ কি বলেছিলাম, ডিএ ফর্মিং হতে হবে, ডিএ হবে ফর্মিং পার্ট অফ স্যালারি, মনে পড়ছে? ফর্মিং পার্ট অফ স্যালারি হতে হবে ডিএ, ঠিক আছে তো? আর কমিশন অন সেল থাকলে নেবো, না থাকলে নেবো না। তাহলে দেখ লিখছি এখানে, এখানে লিখছি স্যালারি বের করছি। স্যার ফোর্থ যেটা হবে ওটা কভার্ড হবে? হ্যাঁ ওটা কভার্ড। বেসিক, যা বল বেসিক স্যালারি কত বললাম, 57,200 টাকা করে 10 মাস। আচ্ছা এখন তুই বলবি স্যার 10 কেন নিলেন? স্যার আপনি 10 কেন নিলেন বলেছিলাম আগে, বল 10 কেন নিলাম? আরে কি বলেছিলাম, যে মাসে রিটায়ার করবি সেই মাস ছেড়ে তার আগের ক মাসের স্যালারি। তো 10 নেবো না কি নেবো, 12 নেবো? কি বললাম কেন 10 নেবো বুঝেছিস তো? মাথায় রাখতে হবে। 57,200 ইন্টু 10 কত হচ্ছে? 5,72,000, ঠিক আছে? ঠিক আছে, 57,200 ইন্টু 10 5,72,000 আমি দিয়ে দিচ্ছি এক্ষুনি। হলো তো? তারপর ডিএ, ডিএ কি বলেছিল কোশ্চেন পড়ে বলতো একটু আমাকে, ডিএ কি বলেছিল কোশ্চেন পড়ে বল দেখি। ফর্মস পার্ট অফ স্যালারি। না না অ্যামাউন্ট, পার্ট অফ স্যালারি অ্যামাউন্ট কিছু বলেছে? 32,500 ইন্টু 10 ফর্মিং পার্ট অফ স্যালারি বলেছে, বলে নিয়ে নেবো। দেখি ডিএটা কি বলেছিল, এই তো 32,500 পার মান্থ, লিখে দে। তাহলে 32,500 ইন্টু 10 কত হচ্ছে, 3,25,000। আর কি বলেছিল, কমিশন, তাই তো? আচ্ছা কমিশন কি বলেছে একটু পর, এই কমিশন কত টাকা বলে, দেখ সেলের উপর, সেল কত দিয়েছে দেখ। 0.5% of 60। না না 0.5% অফ টার্ন ওভার 60 ক্রোর, 60 ক্রোরের ওপর 0.5%, এটা বলতে হবে। 60 ক্রোরের ওপর 0.5%। তাহলে ক্যালকুলেটরতে একটা 60 ক্রোর, 60-র ওপর 0.5% কত হচ্ছে, 30 লাখ, তাই তো? দাঁড়া একটু দেখে নি, কারণ অ্যামাউন্টটা অনেক, কমিশনের টাকাটা অনেকটা বড় হয়ে যাচ্ছে, তাই না? 60 ক্রোরের উপর 0.5%, এটা 60 ক্রোর হবে মানে এত টাকা হতে পারে, তুই ভাব, চিন্তা ভাবনা কর। তুই ভাব বেসিক স্যালারি 5 লাখ, কমিশন হয়ে 30 লাখ, জেনুইনলি আমার খারাপ লাগছে, মানে কেমন একটা লাগছে। তার ডিজিটা একটু গন্ডগোল হতে পারে। তাহলে এখানে এখানে মনে করছি কি বলতো, 60 ক্রোর ছিল না, 6 কোটি ছিল, সেল ছিল 6 কোটি, বুঝতে পারলি তো ব্যাপারটা? এ কোনো ব্যাপার না, 6 কোটি ছিল, আমি মনে করছি 6 কোটি ছিল, 6 কোটির উপর 0.5% করলে কত হবে বল, 3 লাখ। তাহলে কত, 5,72,000 প্লাস 3,25,000 প্লাস 3 লাখ, কত হচ্ছে 11,97,000। এটা হচ্ছে লাস্ট 10 মাসের স্যালারি। এটাকে অ্যাভারেজ বের করবো, করে বের করবো অ্যাভারেজ। 11,97,000-কে 10 দিয়ে ভাগ করবো, কত হচ্ছে 1,19,700। কি লিখলাম, 1,19,700। ব্যাস হয়ে গেল, অঙ্ক শেষ। 1,19,700 এখানে লিখে দেবো। 1,19,700 ডিভাইড বাই 2 ইন্টু 28 কত হচ্ছে 16,75,800। কত হচ্ছে 16,75,800। লাস্ট পয়েন্ট, ম্যাক্সিমাম লিমিট 20,000। সরি 20,000 কি বললাম, 20 লাখ টাকা। তিনটে ছোট কোনটা বল, 5,25,000। তাহলে কত টাকা ট্যাক্স দিতে হবে নীল, হ্যাঁ কি না? শেষ। এটা হচ্ছে ট্যাক্সেবল অ্যামাউন্ট। আচ্ছা
আচ্ছা, আমি উপরে একটা কথা লিখতে হয় বললাম, লিখিনি তো। কি লিখবো এখানে? কম্পিউটেশন অফ ট্যাক্সেবল অ্যামাউন্ট অফ গ্র্যাচুইটি রিসিপ্ট। ট্যাক্সেবল অ্যামাউন্ট অফ গ্র্যাচুইটি রিসিপ্ট। মোটামুটি বোঝা গেল। হ্যাঁ, এই কমিশনটা তো আমরা 3 লাখ বের করেছিলাম, দেখ কমিশন 3 লাখ বের করেছিলাম তো, কিন্তু অ্যাকচুয়ালি এই যে স্যালারিটা বের করি ক মাস, 10 মাসের স্যালারি। এখন তোর মানে প্রশ্ন হতে পারে, স্যার আপনি বেসিক স্যালারি 10 মাসের করলেন, ইয়ে 10 মাসের করলে, তাহলে কমিশন 10 মাসের করলেন না কেন? তাহলে 10 মাস করলে কি করে করতাম? শুনে না, 3 লাখ টাকা যেটা বেরিয়েছে, 3 লাখ টাকা ধরুন এটা 12 মাসে, তাহলে 10 মাসের কত হতো? এটাই করতে হতো 10/12। স্যার আপনি যেটা করেননি। আমি ধরে নিয়েছি এই যে এখানে যে 6 কোটি টাকা টার্ন ওভার বলেছেন, এটা 10 মাসের টার্ন, আমি ধরে নিয়েছি। স্যার আমি যদি না ধরি তাহলে তুই 10/12 করুন। বুঝতে পারলাম বললাম, কি বললাম বুঝতে পারলি নাকি বুঝিস? এটা আমি অ্যাজাম্পশন করি, মনে মনে অ্যাজাম্পশন করে নিয়েছি যে না, এখানে যে 6 কোটি টাকা যে সেল দিয়েছে না, এটা 10 মাসের সেল দিয়েছে, এটা আমি অ্যাজাম্পশন করেছি। ঠিক আছে, অ্যাজাম্পশন করাটা, অ্যাজাম্পশন করা কোনো ভুল নয়। তুই পরীক্ষায় নোট দিয়ে দিবি, কখন আবার কি বললাম বোঝা গেল? কোনো সমস্যা নেই।